আমার বউকে বলছে, ভাবি আপনি কি করছেন? আমার বন্ধুরা তো মেজাজ খারাপ কেন? এটা আপনার দোষ। তখন আমার বউ বললো আর কি যে তোমার কিরকম বন্ধু? আমি ঠিক আছে তোমার ধরে ফেলেছো। আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ লাইভ স্ট্রিম। আজকের লাইভ স্ট্রিমে আমাদের সাথে আছেন একজন ভেরি স্পেশাল গেস্ট, অ্যান্ড ওনার তো কোনোই ইন্ট্রোডাকশন লাগবে না। আপনারা টাইটেল থেকে জানেন উনি কে, এবং আমার সাথে আজকে কে কথা বলবেন। সো আমি ভেরি ভেরি এক্সাইটেড। আই থিঙ্ক ওনার সাথে দেখা হচ্ছে আফটার 15-16 years। তো ছোটবেলা থেকে আমি ওনাকে চিনি আমার আঙ্কেল হিসাবে, বাট আপনারা সবাই ওনাকে চিনেন অ্যাজ আ বাংলাদেশি সুপারস্টার, অ্যাজ আ সিঙ্গার, অ্যাজ আ মিউজিশিয়ান, অ্যান্ড ওনাকে দেখে ইন নিউ ইয়র্ক ভেরি ভেরি এক্সাইটেড যে আজকে ইন পার্সন, কারণ আমি ওনার সাথে আগে শো করেছিলাম, বাট আজকে আমরা ফাইনালি আফটার 15-16 ইয়ার্স ইন পার্সন একটা ডিসকাশন হোল্ড করতে পারছি এবং আপনাদের সামনে। সো ওনার কি ইন্ট্রোডাকশন দিতে হবে না, বাট আমি ব্রিং করছি অনটু আওয়ার স্ক্রিন আসিফ আঙ্কেল। আসিফ, কেমন ব্যাস, আছেন আপনি? খুব ভালো আছি। আর এখন তো অনেক ভালো যে তুমি এর মুখোমুখি। যখন তোমাকে দেখি তখন তুমি কথা বলতে পারতো না। এখন তুমি হোস্ট করছো। হ্যাঁ, এটা আমার জন্য বাবা হিসেবে একটা বিশাল ইস্যু। থ্যাংক ইউ সো মাচ। সো নিউ ইয়র্ক কেমন লাগছে আপনার এখন? নিউ ইয়র্ক সবসময় রক্স, দারুণ। নিউ ইয়র্ক সবসময় ভালো লাগে, গতিশীল। নিউ ইয়র্ককে পৃথিবীর রাজধানী বলা হওয়ার পর আমার মনে হচ্ছে না আমি কুমিল্লাকে ডিক্লারেশনটা দিয়ে দিই। কুমিল্লা আমাদের এমনই লাগে, ফিলিং গুড, সব দিক থেকে ভালো। ভালো। সো শো তো করা হচ্ছে, সো কয়টা করা হয়েছে সো ফার, কত বাকি আছে? আমাদের শো হচ্ছে দুটো হয়ে গেছে। হুম। আর নেক্সট মান্থের মানে 5 তারিখ থেকে প্যাটারসন দিয়ে শুরু করবো, 26 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবো। এটা লস এঞ্জেলস, মিশিগান, বস্টন। আর এগুলো শেষ করে আমরা নিউ ইয়র্কে একটা প্রোগ্রাম করবো হয়তো 19 তারিখে। 26 তারিখ আমাদের টোটাল প্যাকেজ শেষ। 28 তারিখ ফ্লাইট, 30 তারিখ ইনশাল্লাহ দেশে পৌঁছানোর অপেক্ষা রাখি, বাকি আল্লাহর ইচ্ছা। তো নিউ ইয়র্কের বা ইউএস এর অডিয়েন্স কেমন? আপনি তো অনেক জায়গায় শো করেছেন। অডিয়েন্স তো আসলে ভালোই, তবে আমার গান যে শুনে তারা, এটা আমার ভালো লাগছে বেশি। হুম। আমি ভাবতাম তার নিউ ইয়র্কে তো আর আগের মতো ওইরকম মিডল ইস্টে যেন আমাদের একটা প্রভাব থাকে দর্শকদের উপরে, বা তারা আমাদেরকে ফিল করে, মিস করে। আর এখানটা লাইফ তো অনেক গতিশীল, অনেক স্পিডি লাইফ। হুম। তো সেক্ষেত্রে গান শোনার সময় পাই কিনা না দেখি না, শুনে এবং চেনে আমাকে, এটাই ভালো লাগে। আর অডিয়েন্স তো যা যা প্রোগ্রাম করলাম, যতক্ষণ গাইলাম ভালোই লাগলো, দারুণ। সো সবাই তো আপনাকে চিনে, আসিফ বিগ সিঙ্গার, মিউজিশিয়ান। আমি জানতে চাই আগের কথা। সিঙ্গার, কিন্তু আপনি কিন্তু ভেরি ওয়েল এডুকেটেড। তো আপনার এডুকেশন নিয়ে যদি একটু বলতেন। এডুকেশন হচ্ছে, আনফর্চুনেটলি আমি প্রথম গার্লস স্কুলে পড়তাম, আওয়ার লেডি অফ ফাতিমা গার্লস এবার ডেবু। তো ওখান থেকে ক্লাস 3-তে একটা গন্ডগোল করার কারণে আমার পাশের স্কুলে ভর্তি করে দেয়, গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর দেন কুমিল্লা জিলা স্কুল, ওখান থেকে ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টার, অনার্স, মাস্টার্স। আর এখন ভাবছি এবার লতে ভর্তি হবো, আবার পড়বো। তো কেন? পড়বো হঠাৎ করে, আমার আইনের প্রতি একটা আসক্তি আছে আর কি। তো যেহেতু সময় আছে পড়াশোনা করার, করি। এটা আমার সিদ্ধান্তটা আগে নেওয়া হচ্ছিল, হুম। বাট এখন পড়বো। তো পড়াশোনা বেসিক্যালি ওইভাবে করিনি আর কি, সার্টিফিকেটের জন্য পড়াশোনা করেছি। হুম। পড়াশোনার বাইরে কাজ ছিল বেশি আমার, খেলাধুলা, মিউজিক করা, আড্ডা দেয়া, এরকম। মানে এটা চিলমুড়ে থাকতাম সবসময়। খেলাধুলার কথা যেহেতু বললেন, ক্রিকেট নিয়ে আমরা একটু কথা বলি। Sure. আম, আগে অনেক খেলতেন এবং এখনো খেলেন, আই থিঙ্ক আবার শুরু করেছেন। না, এখন আমি ম্যানেজমেন্টে যাচ্ছি একটু, সো খেলানোর জন্য বাচ্চাদেরকে, ফর গুড হেলথ, জি, যেন আমাদের প্রজন্ম খেলতে পারে, ফিট জেনারেশনের জন্য ফাইট করা। ইন্টারেস্টিং একটা স্টোরি আমি শুনেছিলাম। আপনি যখন ক্রিকেট খেলতেন, একজন কোচ আপনার কাছে এসেছিল যে আমি আপনাকে কোচ করব, এবং আপনি বললেন ঠিক আছে। তারপর আপনি খেলা বন্ধ করে দিয়েছেন, আপনার খেলা খারাপ হয়ে গিয়েছে, এবং এই লেসনটা আপনি নিয়েছেন আপনার মিউজিক্যাল ক্যারিয়ারে। এক্স্যাক্টলি, আপনি কোনো ফর্মাল ট্রেনিং নেননি এক্স্যাক্টলি। মিউজিকের জন্য, হ্যাঁ, সেটা কেন? সেটা হচ্ছে আমি একসময় একটু
হার্ড হিটিং ব্যাটিং করতাম আর জোরে বল করতাম। তো পেস বোলিং অলরাউন্ডার যেটাকে বলে সেটা ছিলাম। তো তখন 20 বল খেললে হয়তো 40, 45, 50 রান হয়ে যেত। তো আমার কোচ যিনি আমার একজনই কোচ আমদাদুল গেমদু, তো উনি আবার ক্লাসিক গ্রামাটিক্যাল ক্রিকেটটা পছন্দ করেন। তো উনি আমাকে স্পেসিফিক বলেন না, আসলে বলছে টিমকে যে তোমরা ভালো বল ছাড়বা, খারাপ বল মারবা, মানে লুজ বলের জন্য অপেক্ষা করবা। তা আমাদের তখন ভালো খারাপ দুইটাই মারতাম। তখন ব্যাটিং করতাম, সময় পেতাম কম, 6 নম্বরে ব্যাটিং, দেখা গেল লাস্টে 5 ওভার 6 ওভার পাই বা আমরা ভাগে, এর আগে 4-5 জন খেলা শেষ করে দিয়ে আসে। তো বোলিং অপশন ছিল। তো ঢাকায় ওস্তাদ সঞ্জীব দে আমাদের খুব মানে বাংলাদেশের একজন ওস্তাদ মানুষ, তিনি প্রয়াত হয়েছেন 3 বছর প্রায়। তো ওনার কাছে আমার তো সব সিঙ্গাররা একটা নেয়, মানে গায়কের তালিম নেন, সবাই যান, মানে সবাই। তো সঞ্জীব দে আবার আমাকে খুব আদর করতেন, কিন্তু সব দেখা করতাম না ওনার সাথে। আমি ফোনে কথা হইতো, আলাপ টালাপ হইতো। তো উনি আমাদের কিছু সিঙ্গার আছে, যেমন মনে করো ডলি স্যান্থনি বা শাকিলা আপা, এরকম যারা, মিনু আপা, আলমানা মিনু, তো ওরা যখন শিখতে যান ওনার কাছে গায়কি, তো উনি প্রায় বলতেন যে আমি একটা স্টুডেন্টের জন্য অপেক্ষা করতেছি। আমার পরে এ নিয়ে অনেক যেহেতু প্লেব্যাক করতাম, বড় বড় মিউজিক ডিরেক্টর কাজ করে তালিম নিতে হতো। তা আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি ক্রিকেট খেলা ভুলে গেছি। আগে 10 বল খেলে 20 করতাম, পরে 10 বলে 0 সেভ করতে পারি না। ভালো খারাপ চিন্তা করতাম, আগে করতাম না যখন, তখন সুবিধা ছিল। কিন্তু এখন আমি মিউজিক শিখবো না, কারণ এটাও ভুলে যাবো আমি। তখন আমার কুমার শানু দাদা বা আমার যিনি মেইন শিক্ষক শওকত আলী ইমন ভাই, ওনারা বলছে তুমি শুধু গাইতে থাকো, শিখে যাবা, গাইতে গাইতে শিখে যাবা। আর শিখি নিয়ে গান, এজন্য ক্লাস মিউজিশিয়ানের সাথে কাজ করি। ক্লাস যারা বাজেন ভালো, বাংলাদেশে ভালো মিউজিশিয়ান, সেরা সেরা, নতুনরাও ব্রেক পায় যারা কোয়ালিটি। কিন্তু আমি সবসময় বড় মিউজিশিয়ানদের সাথে কাজ করেছি, যেন আমার যে দুর্বলতাগুলি আছে সেটা তারা ফাইন্ড আউট করেন এবং আমাকে প্রোটেক্ট করেন, যে ভুল যেন না গাই। এই আর কি, এটা একটা জাস্ট ক্রিকেট থেকে শিখলাম, একটা মিউজিক অ্যাপ্লাই করি, আলাদা করে ফেলছি। তো আপনি প্রথম যখন আপনার মিউজিক ক্যারিয়ারটা শুরু করেন, তখন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি সবার রিয়াকশন কেমন ছিল? আমাদের ফ্যামিলি হচ্ছে কি, ওরা সবসময় একটু এডুকেশনটাকে প্রায়োরিটি দেয়, যেহেতু আব্বা আম্মা দুজনেই হাইলি কোয়ালিফাইড, ভাই বোনরাও। তো আমার সমস্যা চলুন লাগে, আমি স্কুল পালাইতাম, নটিগিরি যা ছিল আর কি, ধরো নটি বয় ছিলাম। স্কুল পালায় ট্রেনের বগিতে সময় কাটাতাম, মনে করো একবার আখাউড়ে যেতাম, একবার লাকসাম যেতাম, একবার শশীদল যেতাম, আরেকবার চাঁদপুর চলে যেতাম ট্রেনে বগিতে। স্কুল পাত এখন ওই খেলাধুলোর দিকে নেক চলে গেল। যাওয়ার পরে যখন বিয়ে করে ফেললাম আর্লি, আরেক গন্ডগোল। তারপরে ওখান থেকে তোমার ক্যারিয়ার স্টার্ট হলো মিউজিকে, যেটা আমি জানি না। তো আমার ফ্রেন্ডস, বন্ধুদেরকে সবচেয়ে বড় ক্রেডিট দিতে হবে একটা সাইডে, যেটা হচ্ছে মিউজিকের ক্ষেত্রে তারা হেভি এনকারেজ করেছে আমাকে। আর বাসায় কোথাও কোনো সমস্যা ছিল না। বাসায় সমস্যা ছিল এরকম, তুমি পড়াশোনা করো, ফ্যামিলি যেহেতু হয়ে গেছে, জব করো, ফ্যামিলি চালো, বেগামাটার মতো ঘোরা যাবে না। তো আম্মাকে ম্যানেজ করতাম। আম্মার বলতাম যে মিউজিকটা করি আম্মা, সময় তো লাগে, একটা বড় জাল ফালাইছি, এটা গুছাইতে তো সময় লাগে। তো এনকারেজ বলতে যেটা বোঝায়, ফ্যামিলি কালচার ছিলেন। আব্বু মিউজিক পছন্দ করতেন, উনি শেভ করার সময় যখন গান গাইতে শুনতাম ধনধন্য পুষ্পে ভরা। আম্মা তো নিজেই শিল্পী ছিলেন, ঢাকায় বর্ন এন্ড ব্রট আপ, স্মার্ট গার্ল। তো কিছু তো কোয়ালিটি আমাদেরও লাগে। তো আমি মিউজিকে যে হেল্পটা পেয়েছি ফ্রেন্ডদের কাছ থেকে, এটা আসলে অন্যরা পাই কিনা আমি জানি না। সব সাধারণত তালিম থাকে, পারিবারিক সিকোয়েন্স থাকে, একটা শিক্ষা দীক্ষার ইস্যু থাকে, যেহেতু এটা গুরুমুখী বিদ্যা। তো আমি আসলে বেসিক্যালি শিল্পী না আর কি, অনুপ্রবেশকারী। তো শুরুটা কিভাবে হলো? শুরু তো লম্বা গল্প। প্রথমে প্লেব্যাক, একজন বললেন ইফতেখার হোসেন পিন্টু ভাই, তিনি ঢাকায় বাজাতেন, আমরা কুমিল্লা ব্যান্ড করতাম। তো ব্যান্ড তো যা হয় তাই, আমরা হিপ হপ, ওই কি বলে হিপিজ মত ছিলাম, 90s ফলো করতাম। তো ওটা বন্ধ হয়ে গেছিল। পরে ঢাকায় একবার আসলাম, আমার বন্ধু মারা গেছে, জুয়েল, মিজানুর রহমান জুয়েল।
ও ছিল লিড গিটারিস্ট। ও যখন অনার্সে পড়ে তখন সে আবার এনকারেজ করা শুরু করলো আমাকে। তারপর আমার বাসার পেছনে ছিল আমাদের বর্তমান টিম লিডার উজ্জ্বল সিনহা। তো উজ্জ্বল আমাকে বলতো, ভাই আপনি গান শুধু, ভাল লাগবে আপনার। আমার উজ্জ্বলকে আদর করি, আর জুয়েল আমার বন্ধু, অনার্স মেট। তো একটা ব্যান্ড করে ফেললাম। ব্যান্ড করার নাম দিলাম ফিকল বয়েজ ব্যান্ড, দুরন্ত ছেলের দল। কিছুদিন গেলাম, গাওয়ার পরে এবার ঢাকায় এসে পিন্টু ভাই আমাকে বললেন, তোমার ভয়েস কিন্তু ফিল্মিক, প্লেব্যাক করার মতো ক্যাপাবিলিটি তোমার আছে। তো আমার তো আসলে ক্যাপাবিলিটি পরে, আমার তো সমস্যা হলো আমার বাচ্চা দুটো হয়ে গেছে। তো এখন তো এই সঙ্গীত যে সাধনার ইস্যু, একজন ওস্তাদ বললেন তুমি যে সাটা করো, এই সা শিখতে তো মানুষের 8 বছর লাগে। আমি কাম সারছে, যদি 8 বছর সাথে শিখে তাহলে আমার ফ্যামিলি তো কোথায় যাবে, এটা তাই না? তখন আমার দাউদ রনি নামে আমাদের কম্পোজার, ভালো গায়ক, সে বললো আপনি যেই সাটা করেন ওই সাটা ওস্তাদ করতে 8 বছর লাগে, আপনি গান গান শুধু। তো এইভাবে এনকারেজমেন্টটা পিন্টু ভাই পরিচয় করে দেন শওকত আলী ইমনের সাথে। শওকত আলী ইমন ফিল্মে গাওয়ালেন প্রায় 24টার মতো গান। তারপর ওগুলো হিট হচ্ছিল না, কারণ সেকেন্ড পেয়ারের গান তো, মেইন নায়কের গান পাইতাম না, সেকেন্ড পেয়ারের গান তো ওগুলো হিট হতো না খুব একটা। অশ্লীল গান গাইতাম, নকলও গাইছি কিছু, বাধ্য ছিলাম তখন ইনফ্যাক্ট। তারপর তোমার ও প্রিয়া তুমি কোথায় আমাকে পরিচয় লিথুন বাবুর সাথে, উনি আমাকে বললেন, উনি আবার একটা ফিল্মের গান চলছিল, আবার নকল গান, দিলসে গানটা কপি গাচ্ছিলাম সাস্টেন স্টুডিওতে। তো ওই গানটি লিথুন বাবু শোনার পরে উনি, আমার ডিরেক্টর ছিলাম, কম্পোজার ছিলেন আলী আকরাম শুভ ভাই, তো ওনাকে বললেন যে এই ছেলেটাকে আমার লাগবে। তো লাগলো, তারপর রাজেশ গান তুলে দিল আমাকে, রাজেশ দা। তখন প্রদীপদার সাথে রাজেশ আমার যোগাযোগ নেই, ইথুন বাবু পরিচয় করে দেন আমাকে প্রথম। তো রাজেশ দাই তখন আমার এখনো মাঝে মাঝে, কখনো ভালোবাসনি, এত কষ্ট মেনে নেওয়া যায় না, আর ও প্রিয়া তুমি কোথায়, এগুলো তুলে দেওয়ার পর আমি ক্যাসেটটা নিয়ে যাই বাসায়। তো ইথুন বাবু একটা সাইডে আমাকে এস্টাবলিশ করেছেন অডিও সার্কিটে, আর গানের যে ভিত্তিটা এটা তৈরি করে দিয়েছেন বেসিক্যালি ইফতেখার হোসেন পিন্টু ভাই আর শওকত আলী ইমন ভাই। আর তারপর তো যখন আমি বড় হয়ে গেলাম, বুদ্ধিমান হয়ে গেলাম, নিজেরটা নিজে দেখি, আমি নিজে জাজমেন্ট করি যে আমার আসলে একটা স্বাধীনতা পেয়ে গেলাম, এটাকে রক্ষা করতে বা অর্জন করতে, মানে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন, যেখানে আমি ক্যারিয়ার নিয়ে বিজি গেলাম। সব মোটামুটি বাংলাদেশের সব কম্পোজারের সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে। তো মিউজিকটা আসলে লম্বা জার্নি হয়ে গেছে। আমি মাঝে মাঝে হিসাব করি যে 97 যদি ধরি, ব্যান্ড বাদ দিলাম, তবুও তো প্রায় 27-28 বছর হয়ে গেছে। এই সেদিনের কথা, এই আর কি। এটা মোটামুটি গুড জার্নি ছিল, ব্যাড জার্নি বলবো না কখনোই। আমি সবকিছু মেনে নিছি। আমি আজকে তোমার সাথে যেটা আড্ডা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট, তুমি মনে করো আমাকে দেখোনি লাস্ট 17 ইয়ার্স, ওই গল্পগুলি হবে এখন। তার আগে তোমার জন্মই হয়নি, ওই গল্পগুলো হবে আজকে, তাই না? বলেন, I mean এত লং স্প্যানিং মিউজিক্যাল ক্যারিয়ারে আপনার এমন কোনো অ্যাচিভমেন্ট হয়েছিল কিনা, মেবি প্রথম অ্যাচিভমেন্ট বা ইন দ্য আর্লি ইয়ার্স where আপনি মনে করেছেন আচ্ছা ঠিক আছে আমি সাকসেসফুল মিউজিশিয়ান হয়ে গেছি? আসলে মিউজিকটা একটা ডিপ একটা ব্যাপার। আমি সাকসেস তো সুযোগই নেই বলার। আমি যে ফাইটটা করেছি সেখানে আমি সফল, আমার অর্জনটা ঈর্ষণীয়, আমার অর্জনটা মনে রাখার মতো। তো আমি মিউজিকের সাথে অ্যাচিভমেন্ট যেটা করেছি, আমি সবার সাথে সম্পর্ক ভালো, ইন্ডাস্ট্রিতে কাজ করার চেষ্টা করেছি। সিনিয়র জুনিয়র একটা গ্যাপ ছিল, ওটা ফিল আপ করার চেষ্টা করেছি যথাসম্ভব। আমাদের আর্টিস্টদের রাইট, কোম্পানির রাইট, গীতিকার সুরকারের রাইটস নিয়ে কাজ করার সুযোগ, এটা আসলে আমার কাজ ছিল না। এগুলা এত স্বাধীনতার এত বছর পরেও এখন চলছে, আরো আগে এগুলার সেট করা উচিত ছিল। তো যেমন তোমার নিউ ইয়র্কে আসলাম, এয়ারপোর্ট নিয়ে প্রথম মনে হয়েছে আইব বচ্চু ভাই এবং অ্যান্ড্রু কিশোরের কথা, কারণ আমি লাস্ট ওনারা ছিলেন। এই আর কি, মানে মিউজিকটা তেমন একটা জায়গা, এটা যার ইমোশন নাই সে মিউজিকের বাইরে থেকে, যার ইমোশন আছে মিনিমাম সেই মিউজিকের লোক। এটা অনেক বিশাল একটা এরেনা, অনেক বড় একটা জায়গা। সেখানে আমি জাস্ট একটা কেরানির মতো আর কি, পিয়ন টাইপের কেউ।
আপনি আপনার মা-বাবার কথা বলেছিলেন যখন আপনার মিউজিক্যাল ক্যারিয়ার শুরু করলেন, ওনারা প্রি সাপোর্টিভ ছিল। তো ওনাদের সাথে আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি কি? প্রিয় স্মৃতি হলো আব্বা অনেক মারতো, এটা খুব ভালো লাগতো আমার, এখন ফিল করতেছি। আর আম্মা অনেক প্রশ্রয় দিতেন, কারণ আমার আব্বার সাথে আমার একটা গ্যাপ ছিল, ওনার সাথে কথা হইতো না। আমার একটা ইস্যুজ আছে যে আব্বার সাথে আমার একটা গ্যাপ ছিল, শুধু মারার সময় ডাকতেন আর কি। আর বাট আমি আমার বাবার সবচেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ, এবং ওনার যে স্ট্রাগলটা, আমাদেরকে মানুষ করার জন্য যে চেষ্টা এবং ওনার যে ধৈর্য কষ্ট, এটা এখন বাবা হওয়ার পরে আরো বেশি রিয়েলাইজ করি। আর আম্মার ছোট ছিলাম, স্মার্ট মানুষ ছিলেন উনি একদম পায়ের জুতা থেকে চুলের ফিতা পর্যন্ত ম্যাচ করে করতেন, ঘড়ি ব্যাগ, স্মার্ট লেডি, সুন্দরী ছিলেন, স্মার্ট ছিলেন। আর আমাদের যে লোকাল কুমিল্লায় মাঝে মধ্যে মুখ থেকে গালি বেরিয়ে দিত আমার সামনে, বাসা থেকে বের করে দিত, আউট, বাসা থেকে বেরো, মিনিমাম 10 মিনিট চোখের সামনে আসা যেত না আর কি। তো আমরা একটা বস্তি থেকে সর্বোচ্চ লেভেলে আমাদের চলাফেরা, বস্তির মানুষ, গরিব মানুষ, বা আমরা মিডল ক্লাস, লোয়ার মিডল, পিওর মিডল, আর প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেনাপতি, সব জায়গায় মেশার সুযোগ হয়েছে। তো এসব দিক থেকে আসার পরে আব্বা আম্মার যে শিক্ষাটা ছিল আমাদের জন্য, যে মেসেজটা হয়তো তারা বলেন নাই, কিন্তু আমরা রিয়েলাইজ করি যে আসলে আমরা যে মেথডে আছি সেটা আমাদের বাবা মায়ের। আমরা যদি ভুল করি তাহলে আমার, আর যেটা রাইট করি, ভালো করি, মানুষ প্রশংসা করে বা উপকৃত হয়, সেটা আব্বা আম্মার। এই তো আপনি যে বললেন 16 ইয়ার্স এর কথা বলবেন, 16 ইয়ার্স এ কি মেমোরিজ শেয়ার করতে চান আমার সাথে, আমাদের সাথে আজকে? তোমার সাথে 16 ইয়ার্স, তা তোমার জন্মের আগে তোমার আব্বা, যেমন আতিক ভাই, তোমার আব্বা আমার বন্ধু মানুষ। কিরকম বন্ধু, আমার প্রেশার হাই হইলে ওনার কাছে খবর চলে আসে, আমার কোলেস্ট্রল হাই হলে ওনার কাছে খবর চলে আসে। আর এখান থেকে নিউ ইয়র্ক থেকে কেউ গেলেই উনি আমার যে 50+, এটা শুরু করছে বহু আগে, 40+ দিয়ে শুরু করেছিল। কারণ আতিক ভাইও নিউ ইয়র্কে আসছে না, আমিও নিউ ইয়র্কে আসা বন্ধ করে দিছি। তো যে কারণে আমাদের এই যেই যায়, আতিক ভাই বলছে এই যে এটা 50+ ডেলি করে খাবেন, হাড্ডি মাড্ডি কাজ হবে, যেহেতু আমার হাড্ডিতে সমস্যা। এখন আতিক ভাইয়ের সাথে দেখা গেল নিউ ইয়র্কে, আতিক ভাই আবার যে ব্লাড চেকিং গুলো হয়, উনি এগুলা হেডকোয়ার্টার, ওনার থেকে পাস হওয়ার পরে ডিসিশন হয় মেডিসিন কোনটা নিব, কি আসবে বিষয়। তারপর তোমাকে দেখলাম সে ছোট, তারপর টিভিতে দেখলাম, টিভিতে তোমার সাথে লাইভেও আসলাম, কথাবার্তা বললাম, তারপর এখন তোমার সামনে আছি, এই জানি। আই থিংক একটা স্টোরি শুনছিলাম, আই থিংক আপনি প্রিভিয়াসলি বেবি ট্যাক্সি চালানোর চিন্তা ভাবনা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এটা আরেক কাহিনী। সেটা হচ্ছে তোমার আমাদের যখন জিজ্ঞেস করতে ভাগতাম, তো রামঘাটলায় একটা বেবি স্ট্যান্ড ছিল, ভিক্টোরিয়া কলেজের পিছন দিকে সেটটায় রামঘাটলায় বেবি স্ট্যান্ড ছিল। তো পড়াশোনা তো করতাম না, ভালো স্কুলে পড়ি, পড়াশোনাটা করতে হয়, তখন আমার মনে হতো আমার দিয়ে কিছু হবে না। তখন আমি করলাম কি, ওই বেবি ট্যাক্সি চালানো শুরু করলাম। কেন, কোর্টবাড়ি যেতে লাগতো 5 টাকা, আসতে লাগতো 5 টাকা, 10 টাকার মামলা এটা। তো আমরা বাড়ি গিয়ে পেয়ারা খেতাম, ভাগতাম ওখানে। তো এখন ডেলি 10 টাকা দিয়ে তো কোর্টবাড়ি যাওয়া যাবে না। তখন আমি একটা সেটিং দিলাম পাইলটের সাথে আর কি, যে আমি আপনার অ্যাসিস্ট করুম, আমারটা ফ্রি। তখন আমি বেবি ট্যাক্সি চালায় চলে যেতাম তোমার ইয়েতে, কোর্টবাড়িতে। তখন মনে হচ্ছে কিছু না করতে হলে বেবি ট্যাক্সি চালায় খেতে পারবো, একটা কনফিডেন্স পাইছি আমি। এই আর কি। এটা তোমার কোথা থেকে পেয়েছো? এটা বইতে আছে। এন্ড আপনি যে বললেন পড়াশোনা আপনাকে দিয়ে হবে না, এখন আপনি আবার পড়াশোনা করতে চান। হ্যাঁ, এটা আবার এটা হচ্ছে ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, মামলাগুলির পাসপোর্টের মামলাটা দেখলাম, ভালো মেধাবী। তো অনেক বড় বড় সাবমিশন সে করে, বড় বড় কোর্টে, বড় বড় বিচারকের সামনে, বড় বড় ইস্যু নিয়ে, এবং জিতে। সে একজন জয়ী অ্যাডভোকেট। তো আমার আব্বাও অ্যাডভোকেট ছিলেন, তো তো ব্যারিস্টার। তো আমরা যখন আড্ডা দিই, আমরা যখন নিজেরা কনভারসেশনে থাকি, আড্ডায় থাকি, তখন সে আমার কথা শুনে, শোনার পরে বলে, ভাই আপনি কোর্টে দাঁড়ান না, কোর্টের পরিবেশটা বদলে যাবে, বই থেকে মানুষ বেড়ে যাবে, মানুষ এন্টারটেইন হবে যে এটা কোর্ট আসলে বিচারের জায়গা না, এটা হচ্ছে আমাকে বোঝানোর জায়গা, আমরা কোনটা ভালো কোনটা খারাপ। বিচারটা তো আগে থেকে টেনশন। এটা
তো আমি যেহেতু ওনার মনে হয়েছে যে আমি ভালো একজন লয়ার হতে পারবো, ভালো সাবমিশন করতে পারবো কোর্টে, বা আমার অ্যাপ্রোচটা একটু আর্টিস্টিক হবে, আমার মতো করে হবে, ওটা উনি এনজয় করেন। তখন উনি আমাকে প্রথম ইংল্যান্ডেই ভর্তি হওয়ার কথা, এমন উনি ইংল্যান্ড যায় পড়তে পারবেন, আবার ইংরেজিতে পড়তে পারবেন, এখন ঝামেলা। এখন এই যে উত্তরা একটা আইন কলেজ আছে, ওখানে ভর্তি হবো। মানে এখন এতদিন ভর্তি হতাম, এই আমেরিকা ট্যুরের জন্য আর পিছিয়ে গেছে, তো আবার পরীক্ষা দিতে হবে তো, তাই না? তো আবার কোনো কিছু ফেভার নেওয়া যাবে না। তখন ওই পরীক্ষার আমি যখন ভর্তি হবো তখন পরীক্ষা কবে কবে হয় জেনে তারপর ভর্তি হবো, ওই সব আর কাজ রাখা যাবে না। তো আমি 2 বছরের কোর্সটা করবো আমি, আশা করি 4 বছর পরে। এটা অবশ্য কাউকে বলিনি, আজকে তোমারই বললাম, যে প্রথমে কোনো ইন্টারভিউতে বলিনি। তো ব্যারিস্টার সাজ্জাদ এনকারেজ করছে আমাকে, বলে আপনি ভেরি গুড প্লেডার হবেন, আপনি জাস্ট কোর্টে থাকবেন, অল্প কিছু মামলা লড়বেন, আপনি এনজয় করবেন, আমরা এনজয় করবো, শিখবো। তো এই যে আসলে আইন একটা রুক্ষ ব্যাপার, রুড ইস্যু, অনেক কঠিন। তো সেক্ষেত্রে আইনটাকে যদি একটু এন্টারটেনমেন্টের মধ্যে আনা যায় তাহলে মানুষেরও সুবিধা হবে। তা আমি ভাবলাম যে আমার এই স্টাইলটা যদি পছন্দ করে তাহলে হোক, অসুবিধা কি। বাংলাদেশে প্র্যাকটিস করবেন? আরে প্র্যাকটিস তো এখন তো ভর্তি হয়ে আগে, আমি তো কত প্ল্যান করি, বাট এটা ফাইনাল। আমি প্র্যাকটিস তো করবো, আমি যেহেতু শিখবো অ্যাপ্লাই তো করবোই। আমি পড়াশোনা আছে আমার। তোমার আন্টি তো আইন পড়তো পরে বা পড়তো তখন, আমার আব্বার আমার পড়ার নেশা আছে, তো মোটামুটি আমি জানি আইন কানুন। আমি মানে লয়ের উপর আমার একটা ভালো, কারণ তোমার আন্টির পড়া দিত, ওকে আবার বুঝে দিত। কারণ বাংলাদেশের যে শব্দ তোমার বাংলা ভাষায়, এটা দাঁত পরে পাকাড়ে যাওয়ার কথা, এমন অবস্থা শব্দের। তো ওগুলো আবার মনে করো আমার মতো করে বুঝে দিত, ব্যাপারটা আসলে এরকম। তো এই জন্য আমি কিছু জানি, পড়াশোনা কিছু আছে। তো আন্টির কথা বললেন, আন্টির কথা আর একটু বলেন। আপনি বলেছিলেন পানি খেয়ে আন্টির ব্যাপারে কথা বলার সময় ক্লিয়ার হয়েছে, বলেছিলেন যে ইয়াং বিয়ে করেছেন, তো পুরা গল্পটা বলেন, ম্যারেজ স্টোরি, আন্টির স্টোরি, আন্টির সাথে আপনার। আন্টি খুব ভালো, এটাই পুরো স্টোরি। না আরো বলেন, বলতে হবে। এগুলা তো, আন্টি ছিল আমাদের মাঠের একজন দর্শক, আবার ওরা আমি আপু ডাকতাম, মৃত আপু ডাকতাম, যেহেতু কোচের বোন। তো এক পর্যায়ে ওদের বাসায় প্র্যাকটিস, আমাদের মানে মাঠে যারা থাকে ওদের 6-7 জনকে স্পেশাল সিলেক্ট করে স্পেশাল ট্রেনিং এর জন্য ওদের বাসায় আবার টার্ফ করা হয়েছে, উইকেট বানানো হয়েছে, সেখানে আমরা 6 জন বা 4 জন ব্যাটিং নেট প্র্যাকটিস করতাম। তো আমি তো তখন খুব নুডলস টুডলস খাওয়া হইতো, মানে আর ওর ভাইয়েরা সব প্লেয়ার, তো ওদের এনভায়রনমেন্ট ছিল ওরকম। তখন ভালোই, প্র্যাকটিসও ফ্রি, খাওয়া দাওয়াও ফ্রি। তো আরেক সমস্যা, বহু জায়গার কাহিনী। যাই হোক, ওর সাথে একটা ইন্টিমেসি হইলো, হওয়ার পরে সে বলে আমি নাকি অফার দিছি, সে যেটা বলে সেটাই। কিন্তু আমার মনে হয়েছে সে আমার বলছিল, বাট আমারটা আমি চুপে চেপে গেছি। এখন ওরটা যদি সত্যি হয় তাহলে, আমি ওর বলছিলাম প্রেম করার সময় সামনাসামনি কথা না বলা, চিঠি লেখা ভালো। তোমার সাথে আলাপ হচ্ছে, আর তোমার সাথে দর্শকদের উদ্দেশ্য বলি, সেটা হচ্ছে তো ভালো, কুমিল্লা শহরের সবচেয়ে কালো মেয়েটা আমার বউ এলো, এবং ও তো তোমার ছেলেদের সাথে থাকতো, ওর বড় হয়েছে ছেলেদের সাথে, সুইমিং করতো, ফুটবল ক্রিকেট মাঠের মধ্যে থাকতে হবে, এই জন্যই কালো হয়েছিল। এখন ঠিক আছে আবার, বাট শি ইজ ডিফারেন্ট। আমার মতো একটা, আমি একটু রুটিনটা কম মানতাম আর কি, নিজস্ব কিছু রুটিন ছিল, সেই হিসেবে আমাকে সিলেক্ট করার একটা বিরাট ব্যাপার। তা আমি আর্মিতে যাব, এখন একটা প্রেম করতেছি, বিয়ের সাথে করতে হবে প্রসিডিউর, তার সবচেয়ে সোজা হচ্ছে তোমার আর্মিতে চলে যাওয়া। ইন্টার পাস করলাম, 30th লং করছে, হয়েও গেল, আইএসএসবির জন্য বাকি। একটা ক্যাচাল যেটা হয় বাংলা সিনেমা, হঠাৎ করে বিবাহ নিয়ে, মানে এমন একটা টার্গেট যে আমি ঐশ্বর্যকে টার্গেট করছি, এরকম আর কি। যাই হোক, সিনেমা থাকে না একটা প্রেমের বিয়ে, তো বাগাবাগির ইস্যু নেই। ও বেড়ে গেছে, আমি তাকে রিসিভ করে আমার চাচা বাসায় নিয়ে গেছি। আর তারপরে সে আগে থেকেই বাসায় ইলিশ পোলাও টোলাও পাঠাইতো, আম্মার সাথে সেটিং ভালো ছিল। কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রয়েছে আব্বা। আম্মা তখন বোন টিভি ঢাকায় ভর্তি, আমার আব্বা ক্রেজি, এবং উনি এফিডেভিট সব করে, শুধু একটা রিস্ক নেই, কারণ আম্মা ঢাকায়, আম্মা যতদিন না আসবে
ততদিন বোমা তুলবেন, আবার ওই সাহসটা নেই আবার। আমি আবার চলে গেছি ঢাকায়, কিছু একটা করতে হবে তো, মানে যেদিন বিয়ে হলো তারপর আমি গায়েব হয়ে গেছি, আর নাই 2-3 দিন কাজ খুঁজতে গেছি ঢাকায়, কি করা যায়, ইন্টারনেট পাস কোনো মানে তখন বেবরিক্স আমার কথা মনে হয় নাই, এটা স্ট্যাটাসের ব্যাপার আছে। তো যাই হোক, এই বাসায় ম্যানেজ করে নিল। ওর আবার ইয়া পাওয়ার খুব ভালো, ফ্যামিলি কে খুব কেয়ার করে। আজকে আমি দীর্ঘদিন পর আমার বোনের সাথে দেখা হলো, 45 বছর পরে, উনি ঠিকই মৃত্যুর কথা জিজ্ঞেস করছে। তো সে তার ইস্যুটা এমন, সরি, ওর ইস্যুটা এমন, ও নিজে যতটুকু তার চেয়ে বেশি তাকে মানুষ বেশি ভালোবাসে। আর কি কম। আপনার ফ্যামিলির কথা বলেন, 2টা ছেলে 1জন মেয়ে। হ্যাঁ, আমার তো রণ বিয়ে করলো, রুদ্রর বিয়ে আবার ডিসেম্বরে। ফ্যামিলির কথা বলতে এতদিন রণর খরচটা দিতে হইতো, এখন দিতে হবে না, সে ইনকাম করা শুরু করে দিচ্ছে, ব্যাংকে জব করে, আর ব্যাংকের আইটি সাইডে জব করে। আর বৌমা একটা কিছু চাকরি করে, আমি জিজ্ঞেস করিনি এগুলো কি করে না করে। আর ছোট ছেলে একটা এয়ারলাইন্সে বিজনেস করতেছে স্টার্ট, রুদ্র। আর ওর মাঠের কিছু নেশা আছে, ওই ফুটবল খেলে তো, বাট খেলাধুলা নিয়ে থাকতে চায় আর কি। তো ও বিজনেসের দিকে যাচ্ছে, একটা এয়ারলাইন্সে জয়েন করতেছে, মানে নিজের একটা লিজে বিমান চালাবে আর কি, ঢাকা ইনচন ঢাকা। তো ওটার উপর ট্রেনিং আছে এখন, ইমিগ্রেশন কি কি ফর্মালিটিস থাকে। তারপর তো বিয়ে হবে ডিসেম্বরে। আর আইদা তো ছোট, বাবাই ওয়ান্ট ইউ, বাবাই ওয়ান্ট ইউ। এখন তো অনেকদিন নিউ ইয়র্কে ওর সাথে কথা বলে 2-3 দিন পর পর, নিলে আবার রেগে যায়, মানে কথা বললে রেগে যায়। ও ভিডিও মেসেজ পাঠায় আমাকে, বাবা আপনি মিস করে, কিন্তু আমার সাথে কথা বলতে চায় না, এই হলো স্ট্যাটাস। আপনি প্রথম যখন ট্যুর শুরু করেন বা প্রথম ফ্লাইট যখন নেন, আমি আপনার ফেসবুক পোস্ট দেখেছিলাম যে ফাইনালি আমার টিমের সাথে আমরা ট্যুর শুরু করছি। সো আপনার টিমকে নিয়ে একটু কথা বলেন। এই টিম একটা প্রতিষ্ঠানের মতো, এটা হচ্ছে আমার সাথে অতীতে যারা বাজিয়েছেন, সিনিয়র মিউজিশিয়ান যারা, এটা হচ্ছে লেটেস্ট, এটা 17 বছর ধরে বাজে আমার সাথে। তার আগেও দি টিম একটা আসলে ইনস্টিটিউটের মতো, যে অতীতে যারা বাজিয়েছেন আজ থেকে 27 বছর আগে, মিনিমাম 3টা শো যাদের আমরা একসাথে করছি, তারাই দিয়ে টিম। আমরা একটা রিউনিয়ন করব। আর এখানে আমার টিমের, আমরা উজ্জ্বল সিনহা ছিল ক্যাপ্টেন, আমাদের দলনেতা, বাট গতকালকে আবার আমাদের কনস্টিটিউশন চেঞ্জ হয়েছে একটু। উজ্জ্বল দীর্ঘদিন পরে নেতৃত্ব ছেড়ে দিছে, এখন শামু বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, শামু হচ্ছেন আমাদের টিম লিডার, লিড গিটারিস্ট, উজ্জ্বল কিবোর্ড এন্ড কম্পোজিশন। নাদিম জয়েন করলো প্রায় 6 মাস হয়েছে আমাদের সাথে। বিকাশ ড্রামসে আছে, আলতাফ সিদ্দিকি আমাদের টোটাল ম্যানেজমেন্টটা দেখে। আর আমাদের বন্ডিং হচ্ছে, আমরা মিউজিক খুব ভালোবাসি, এবং আমার এখানে সবাই খুব কোয়ালিটি মিউজিশিয়ানস, এরা খুব ব্যস্ত, আবার সব কাজ করে না। উজ্জ্বল আছে বাংলাদেশ বিমান বাহিনীতে মিউজিক ইনস্ট্রাক্টর হিসেবে, শামু আছে এনটিভিতে, বিকাশ বাচ্চাদের ড্রাম শিখে ইন্টারন্যাশনালি, রেনেসে বাজায় ফাঁকে ফাঁকে, ওর স্কুল আছে ড্রামসের স্কুল, ও শিক্ষক একজন। আর নাদিম হচ্ছে ও বিজনেস চাইমে বাজে, অবস্কিউরে বাজে, আমার সাথে বাজে। তো যেহেতু আমার শো কম থাকে, ম্যানেজ করে আর কি, আমার শো থাকলে আমার সাথে বাজে। এটা আমাদের দি টিম। আর এখানে আমি ভোকাল হিসেবে আছি, আমি গান গাই, ওরা বাজে, এবং তারা খুব কোয়ালিটি মিউজিশিয়ানস। এবং বললাম না তোমাকে আমি ভালো সাথে থাকি কেন, আমি নিজের দুর্বলতা যেন ধরনা পড়ে, জন্য স্ট্রং হ্যান্ডস নিয়ে থাকি। তো আমার এই মিউজিশিয়ান আমার শক্তিশালী হাতটা আর কি, মানে আমি ভাবি সামনে 1 লাখ, আমি মাঝখানে, পেছনে 4 জন, তাহলে 1,05,000 হইলাম আমরা, 5 জন, 1,05,000 জন। তো তারা আমার শক্তি, এবং তারা আমেরিকা আসলো অনেকদিন পরে, গ্যালাক্সি মিডিয়ার বন্ধুদের সাগর, তিনি যে ঝুঁকিটা নিছেন এটা অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ আমি আসতাম না নিলে আমেরিকা, আমি আমাদের কাছে আসবোই না। আর আমার আস্তে আস্তে মানসিক চলে আসলো, মিউজিকটা আস্তে আস্তে মনোটোনাস হয়ে যাচ্ছিল।
তো এখন মনে হচ্ছে আবার গান গাইতে ইচ্ছা করতেছে, দিয়ে টিম ফুল ফর্মে আছে, আমরা অনেকগুলা বিদেশ মার্চ এপ্রিল পর্যন্ত আমাদের শো বুকিং, হেভি মনে হচ্ছে ব্যস্ততা এখন, দারুণ। একটা গল্প আই থিঙ্ক আপনি প্রিভিয়াসলি শেয়ার করেছিলেন অ্যাজ ওয়েল, বাট আজকে আবার জিজ্ঞেস করব, আপনি ছাদ থেকে পড়ে গিয়েছিলেন, তারপর হাসপাতালে গিয়েছিলেন, তো এটার গল্পটা কি? এটা হচ্ছে ঘুড়ি, আমি ঘুড়ি উড়তাম, তো ও প্যাচ লাগার সময় আমি, অনেকে ছিল তো, দোতলার ছাদ আমাদের এলাকার জাকির মনিরদের বাসা, ও দোতলা সিরাজ ইসলাম সাহেব বাসা, তো ওই প্যাচ করতে পড়ে গেছি নিচে, পেছন দিকে আমার এই খুলেটা ফেটে গেছিল, পুরা রক্ত বেরোনি, স্কালটা একদিন বাচ্চাদের মাথা নরম থাকে না, ওরকম হয়ে গেছিল, প্রায় 4 মান্থস আমি হসপিটালে ছিলাম। এই ফাঁকে আমার ঘাড় 3টা হাড় এখনো জিগজ্যাগ, সাধারণত মানুষের হাড় বাম দিকে শেষ হয়, আমারটা ডান দিকে শেষ হয়েছে, তো সেই সময় ঘাড় তেরা না, আমার ঘাড়ি বেগা। আর এইগুলো যেমন আমার আগুল ভাঙা, এগুলা এই হাত ভাঙা, এটা একসাথে দেখায় আলগা। আমি যখন বোলিং করতাম, যেহেতু আমার লং রান আপে জোরে বল করতে হতো, তখন আমি ফিল করতাম হাতটা উল্টে যায় কেন, তখন আমি হাতটা খেয়াল করিনি। আমার মনে হইলো যে আমি যখন ব্যাংককে যাওয়া দরকার, তখন প্রিয় বের হওয়ার পর একটু ফিনান্সিয়াল ক্রাইসিসটা কেটে গেল, তখন ব্যাংককে চেক আপ করতে গিয়ে দেখি আমার হাতের আলগা, এই হাড্ডিগুলো জোড়া নিয়েছে নিজে। তখন আমাকে বোলিং এর সময় আমি বুঝতাম, তখন তার ডাক্তার কিছু নেই, আমি বললাম হাত উল্টে যায় কেন, আমার ঘটনা কি, অর্থাৎ মাথার চিকিৎসাটা হয়েছে, এগুলো চিকিৎসা হয়নি। আর এই আর কি, ঘুরি ওড়ানো 4 মাস ছিলাম, এমনও দিন গেল তোমার, আমি যে বালিশে শুইতাম, ওই বালিশটা একদম মেডিসিনের গন্ধ হইতো, আমি যখন হাঁটতাম তখন মনে ফার্মেসি হাঁটতেছে। আপনার বয়স কত ছিল যখন এটা 9? আমার শরীরে তো তখন তো তোমার ক্যানোলা সিস্টেম ছিল না, ওই যে পেনিসিলিন, অ্যামব্লোসিন টাইপের ওষুধ, এগুলো তোমার 6 ঘন্টা পর পর পুশ করতো এখানে, তো এখানে জায়গা টাগা হাঁটতে পায়, আর এগুলোর খুব অনেক কষ্ট হতো, মানে এই 9 বছরের শরীরে এটা নেয়ার মতো না। তো এরকম মনে করো চলছে 4 মাস, বেঁচে গেলাম আর কি, আল্লাহর রহমত, সেফ, মানুষকে জ্বালানোর জন্য এখনো জিন্দা আছি। একটা প্রশ্ন করতেই হয়, যখনই আমি আপনার কথা বলি, আপনি তো বললেন 16 ইয়ার্স আমরা আমাদের দেখা হয়নি, তো যখন আমি আপনার কথা বলি, সবাই শুধু আপনি যেভাবে কথা বলেন, আপনি যে বিষয় নিয়ে কথা বলেন, এটা নিয়ে ওনারা সবসময় ইমপ্রেসড। এবং আমরা যে বানাতে ছিলাম, আমার বাবা কিন্তু বাইরে যায় না, তো আপনার সাথে বাইরে ছিল রাতে, এন্ড যখন আমি জিজ্ঞেস করলাম কি করলা, বসে আমরা ওনার কথা শুনছি। তো এত ঘন্টা কি নিয়ে কথা বললেন, এত মানুষ বন্ধুদের সাথে ছিলেন, ওনারা সবাই আপনার কথা শুনলো এবং হ্যাপিলি শুনলো, তো কি নিয়ে কথা বললেন, ওনাদেরকে কিভাবে এনগেজড রাখলেন? এটা হয়েছে তোমার, আমার আম্মা একসময় বলতো তুই এই মলম বেচবি, শেষ পর্যন্ত ভবিষ্যতে মলম বিক্রিত হবি, এত কথা। তো ইনফ্যাক্ট আমি একটু বন্ধুবৎসল, বিভিন্ন সার্কিটে আমার চলাচল, সব ধরনের আইটেম ফ্রেন্ডস আমার আছে, তো অনেকদিন পর দেখা হলো যেটা হয়, তো আসলে তো অনেকদিন পর পরে দেখা হয়। কিছু লোক থাকে আড্ডার, যেমন ঢাকা অফিসের, কুমিল্লা অফিসের, যাদেরকে চিনি, আমার সার্কেল এত বড়, প্রতিদিন নতুন নতুন লোক থাকে, নতুন নতুন লোক আবার আয়ের কথা শুনে দেয়। তো ওই আড্ডাটা ছিল এরকম, আমাদের মোজাম্মেল হক পিটার, তপন, টিপু, আতিক ভাই। আতিক ভাই যে রাতে থাকবেন আমি জানি, তো আমরা রোমন্থনের পাশাপাশি দেশের কাজ, দেশের আলাপ, বাফেলোর সমস্যা, বাফেলোবাসীর সমস্যা, নানান রকম আলোচনা আসলে, যেহেতু কনসালটেন্ট আছে এখানে, তাহলে আমরা ফাঁকে আমাদের মানুষের সমস্যাগুলো জানাই দিই। আর আমি একটু রসিকতা করি আর কি, মনে করো একটা গল্প তুলে দিই, যেটা গল্পটা শুরু হলে যে কেউ পার্টিসিপেট করবে এবং গল্প শুরু হয়ে যাবে। অনেক বাংলায় বলতে হয় জিনিসটা,
তো বললাম যে লারা দিয়ে দিই আর কি। তখন মনে গল্প শুরু হয়, ও ওর পোর্শনের স্টোরি বলছে, ওর পোর্শনের স্টোরি বলে, এটার মাঝখানে আবার ঢুকে আবার ব্যাপারটা জটিল করি, একটু জটিল করে আবার তো বলতে পারবো না, বলতে পারতেছি না যে আপনারা যাইন না এখন, বাসায় যাইতে হবে, আবার ঘড়ি দেখে বুঝি তো যাওয়ার টাইম দিছে। তখন টেকনিক করে কাউকে আমি আটকে না, কথা শুরু করে দিই, তখন নিজের আটকে যায়। এটা একটা ট্র্যাপ মনে করতে পারো তুমি, কারণ ওরা থাকলেও ভালো লাগবে। আর এতদিন পরে কোথায় পিটার, আজকে ওর সাথে ফোনে কথা হয়, ওর সাথে দেখা হলাম আমেরিকাতে, বাংলাদেশে কখনো দেখা হয়নি। কিন্তু আমরা ছোটবেলায়, ও 90 ব্যাচ, আমি 89 ব্যাচ, স্কুলে খেলতাম, স্কুল খেলতো, ফুটবল, ভালো ফুটবলার ছিল পিটার, টেবিল টেনিস ভালো খেলতো, মাঠের সম্পর্ক। আর বাকি যারা আছে, কিছু লোক থাকবে চুপচাপ শুনবে, কোনো কথা বললে তারা বিপদে পড়তে পারে, কারণ তারা ওইরকম রসিক না। তবে আমি একটু বেশি কথা বলি, আমিই বলি আসলে। তো কনসাল জেনারেল নিয়ে যেটা কথাই বলছেন, ওনার সাথে মেমোরিজ কেমন? আপনি তো ছোটবেলা থেকে অনেকে চিনেন। হ্যাঁ, ও খুব স্মার্ট, হ্যান্ডসাম। ওর ফিগার থেকে আগে তো বাবরি চুল, এখন তো কই জানি গেল। তো ওর হাঁটা চলা, ওর চুল, ওর খেলা স্টাইল, ওর অ্যারিস্টোক্রেসি ছোটবেলা থেকে ছিল। বইটেন, ভালো ছাত্র ছিল। আছে না, ভালো ছাত্র হয়ে গেলে বা আলগা হয়ে যায়, ও সোশ্যাল ছিল, মানে বন্ধুদের মধ্যে ওর অনেক গ্রহণযোগ্যতা, এটা জরুরি, অলরাউন্ডার। তারপর পিটার সাথে আমার কথা হতো যখন লিবিয়া ছিল, লিবিয়া যুদ্ধ লেগে গেল, তিউনিসিয়া ওর পোস্টিং গেল, আমার কাছে রিকোয়েস্ট আসলো, এক লোক ফোন দিয়ে, ভাই লিবিয়াতে আমার 3টা লোক আটকে গেছে। ভাই আমি লিবিয়া পাবো কোথা থেকে? না আমি তো, না আপনি পারবেন, আপনার পক্ষে সম্ভব, আপনাকে লোক আছে, আপনি খুঁজেন, একটু ঠান্ডা মাথায় খুঁজেন। তখন আমি 90 ব্যাচ, আমার ব্যাচে কেউ নেই আমি জানি, 90 ব্যাচে গেলাম। এই ব্যাচটা খুব চৌকস, এবং এরা শুধু 24 ঘন্টা হাসে, যতক্ষণ হাসবে থাকবে ততক্ষণ হাসতেই থাকবে, বলবে ব্যাপারটা। উনি গেলে আসলে শুধু হাসবে, আর কিছু দরকার নেই, কারণ প্রোগ্রামিং চালু থাকে। তখন পিটারকে আমাকে লিপু বললো, যে ওদের 90 ব্যাচের ক্রিকেটের লিপু, ও বললো পিটার আছে তিউনিসিয়ায়। পিটারের ফোন লাগালাম, পিটার ভাই খুব ভালোটাই বলছেন, আমি দেখি ক্যাম্পে মিলাই, এবং আবার কারো বাদ দিয়ে এনে, কিন্তু ওটিরও এনো, মানে কোন রকম ফেভার চাই না, ওরা বেঁচে আছে কিনা। তাহলে আর প্রবাস তো অন্য দেশ, লিবিয়া, আফ্রিকা। তো এই পিটার কাজ করলো, আবার মনে করো কোথাও ক্রাইসিস তৈরি হলো, হ্যালো পিটার তুমি কোন দেশে? বলে ভাইয়া কোন দেশ সমস্যা না, তো সমস্যাটা বলেন। আমি একটা লোক তো মনে করো পর্তুগালে ঝামেলা করছে, কাছে অসুবিধা নেই, আমি পর্তুগালে কথা বলতেছি, আপনি ওনাকে আমার নাম্বারটা দিয়ে দেন, দিস ইজ পিটার। তো ভালো লাগে যখন এত বড় একটা জায়গায় সে আসছে, বাট সে এখনো ডাউন টু আর্থ, সে এখনো মাটির মানুষ, এবং দেশ নিয়ে ভাবে। এরকম একটা কলিগ থাকলে, এরকম একটা বন্ধু থাকলে, বা ছোট ভাই থাকলে ভালো লাগে তো, নিজেকে গর্বিত মনে হয় যে আমার কুমিল্লার ছেলে, স্কুলের ছেলে এত বড় একটা জায়গায় আছে। আপনি তো অলসো খুবই সোশ্যাল, সবার সাথে কথা বলেন, সবার সাথে ভালো ব্যবহার করেন। তো এই ক্যারেক্টারিস্টিকটা কোথা থেকে আসলো, সবার সাথে যে ভালো ব্যবহারটা আসলে একটু করি না আমি, আমার একদম ভালো ব্যবহার, আমাকে তো মানুষ আসলে ভালো ব্যবহারের জন্য পছন্দ করে না, ভালো ব্যবহার করি, একটু কম করি আর কি। আর এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কুমিল্লার যে টানাপোড়েন, মিডল ক্লাস, আমাদের শিক্ষা, আমাদের সোসাইটি, এবং আমাদের পারিপার্শ্বিকতা। মনে করো আমার বাসার, আমার নাম আসিফ আকবর, আমার নাম দিয়েছেন আমার দাইমা ছিলেন সৌদামিনে বড়ুয়া, বুদ্ধিস্ট, ওনার আমার দাইমা ছিলেন হসপিটালে। আমার পড়াশোনা হচ্ছে কনভেন্টে, খ্রিস্টান মিশনারি স্কুলে, আমি নিজে মুসলিম। আর আমার পিছনে ছিল করুণাময় কালী মন্দির, এখনো আছে, আমি আমার বন্ধু বান্ধব ওই মাঠে খেলতাম। তো সবকিছু মিলাইয়া আমার কাছে মানুষকে খুব আসল মনে হয়, যারা ডিভাইড অ্যান্ড রুলে থাকে না, যাদের ডিভাইড অ্যান্ড রুলে থাকে, মানুষকে আটকে রাখতে চায়, মেয়েদের ঘরবন্দি করতে চায়, ছেলেটারে মাঠে খেলতে দিতে চায় না, ওর সাথে মিশবা না, ওর সাথে ডিভিশন তৈরি করে। তো এগুলো আমাদের ফ্যামিলিতে কখনো ছিল না, আমরা এগুলো শিখি নেই। আমরা যেটা শিখছি আগে মানুষ। তো ওই ক্ষেত্রে আমি যখন ঢাকায়, আমি খুব পোলাইট ছিলাম,
সবসময় বিনীত ছিলাম, ঢাকায়ও ছিলাম, বাট আমার মনে হয়েছে যে না, এখানে বিনয়টা একটা অপরাধ, যে কারণে আমি এক হাতে হকি স্টিক আর এক হাতে মাইক্রোফোন নিয়ে নিছি। তো আমার বন্ধু মুন্না স্পেনে থাকে, মর্তুজা মুন্না, ও বাসায় আসছে, ও আবার আরেক ডিগ্রি উপরে আর কি, মনে করো সে তদন্ত করবে আসিফের মেজাজ খারাপ কেন, রেগে যায় কেন, কোলেস্ট্রল হাই কেন, তার সমস্যাটা কি। তো বাসায় ছিল, তো কি আমার বউরে আমি বললাম তুই বল, আমি শহর থেকে আসি। ও আমার বউরে কি গেছে আমি জানি না। বললাম তোমার মন খারাপ কেন? মুন্না কি তোমার খুব ছোটবেলার ফ্রেন্ড? আমি হ্যাঁ। কিরকম ফ্রেন্ড? আমি সে আমাকে ছোট দেখছি, আমি তারা দেখছি, একসাথে বড় হয়েছে, আমরা আর্টসে ছিলাম 3 জন, জুলিয়া স্কুলে আমরা 3 জন, স্যারকে বলুন স্যার আমার আর ক্লাস করার দরকার, 3 জন পড়ি না, আপনি জানেন ঘুমান। তখন ও খেলতো ফুটবল, আমি খেলতাম ক্রিকেট, আর আমাদের আরেকটা ফ্রেন্ড চৌধুরী ওয়াসিফ আলী প্রবাল, ও খেলতো টেনিস। আমরা 3 জনে ছিলাম প্লেয়ার, ও ন্যাশনাল প্লেয়ার। তো মুন্না আমার বউকে বলছে, ভাবি আপনি কি করছেন? আমার বন্ধুরা তো মেজাজ খারাপ কেন? এটা আপনার দোষ। তখন আমার বউ করলো আর কি, যে তোমার কিরকম বন্ধু? আমি ঠিক আছে, তোমার ধরে বেলাইছো। মেজাজ আসলে কেন খারাপ ছিল? না না, আমি তো কারণ আমার তো অনেক কিছু মেনটেন করতে হয়, আর বাংলাদেশে বুঝোই, একটা কথা বলবা ভালোর জন্য, যে অশিক্ষিত গন্ড আছে সে একটা মতামত দিবে তোমাকে তার মতো করে। মানে এখন তো ফেসবুক তার একটা যন্ত্রণা, এখানে কে যে পিএইচডি করা, আর কে যে টুপাস, কে যে মরক্কো মানে আমরা মূর্খকে মরক্কো বলি। তো এখানে সব লেভেল সেম হয়ে গেছে, তো যে কারণে একটু বিরক্ত হইতে হয় আর কি মাঝে মধ্যে। হয় বুঝো, নাহলে বুঝাও, ডিসকাশনে থাকি, উইন্ডো ওপেন থাকুক, আলোচনা করি, বা তুমি একটা ভালো পয়েন্ট দাও যেন আমি আমার ভুল থাকলে আমি তোমার পার্সোনাল অ্যাটাক শুরু করবে। তো এমনও দিন গেছে আমি গিয়ে পিটাইছি, দিনাজপুরে গিয়ে পিটাইছি একটা ফেসবুকের ঠিকানা নিয়ে। তাই আমার কত মারবো, ব্লক মেরে দিই, এটা ভালো। এটা সবার প্রবলেম, কিন্তু মানে তোমার মানুষ কার সাথে কিভাবে কথা বলতো, একটা কমেন্ট আমি করলাম, নিশ্চয়ই ভেবেই করছি, আমার ওই এডুকেশনটা আছে, তো তুই অ্যান্সার দেওয়ার ভাববে তোর কি আছে। আমার যদি ভুল হয় তাহলে তুমি কারেক্ট করে দাও, আমরা একটা কনভারসেশন থাকি। তুমি যদি মেজাজ তো আমারও খারাপ হয়, মেজাজ কি তোমার একলার নাকি, এর কি। তো আপনার বন্ধুদের সাথে সবচেয়ে প্রিয় বা সবচেয়ে প্রিয় মেমোরিজ গুলো কি বা কখন? প্রিয় মেমোরিজের ব্যাপার স্কুল পালানো, পিকনিক একটা করি আমরা, জানি না গ্রুপের, প্রায় 33 ইয়ার্স, প্রত্যেক বছর দ্বিতীয় বৃহস্পতিবার পিকনিকটা হয়। আর যদি বৃহস্পতিবার শুরু হয় তাহলে তৃতীয় বৃহস্পতিবার, ওটা ডেট আগেই থাকে। আর খেলাধুলা, মিউজিকের ক্যারিয়ার, স্টিল যা হচ্ছে বন্ধুদের মধ্যে, বন্ধুদের সাথেই হচ্ছে আসলে। আর আমি একটু ফ্যামিলি ম্যান, আমি পছন্দ করি যে আমার আত্মীয় স্বজনের সাথে মিট করতে, স্পেশালি আমাদের বাসার সিনিয়র সিটিজেন এবং ছোটরা, বাকিদের চিনি আমি, যারা আমার সমান সমসাময়িক। তা আমি বয়স্ক মানুষ এবং বাচ্চাদের সাথে মিশতে পছন্দ করি। আর বন্ধুরা হচ্ছে একটা একটা স্ট্রং ওয়েপন, তোমাকে বুস্ট করার জন্য, কিক করার জন্য, এনকারেজ করার জন্য। আর অনেক মানুষের সাথে মিশলে অনেক কিছু শেখা যায়। নানা মুনির নানা মত বলে না, বড়টা নিয়ে নিলা, যেটা লেস পেন্সিলটা বাদ দিয়ে দিলা, এরকম আর কি। তো জ্ঞান অর্জনের জন্য আসলে আড্ডাটা খুব জরুরি। আড্ডাটা শুড বি একটা প্রসপেক্টিভ হইতে হবে, জিনিসটা যেন একটা এন্ড থাকে এবং কিছু জানতে চাইবো আমরা, শিখতে পারবো। এটা হচ্ছে আড্ডার মূল মোটিভ আর কি। তো বন্ধু বান্ধব খুব জরুরি দরকার, সবচেয়ে প্রয়োজনীয়। যদি বলা হয় এক্সকিউজ মি, যদি বলা হয় বন্ধুত্ব কি, আমি আল্লাহ নবীর বন্ধু, এই আল্লাহ নবীর বন্ধুত্ব, তো আমরা তো স্ট্রং, তাহলে আমরা শুধু বন্ধু থাকলাম, শেয়ার করলাম অনেক কিছু। তো এখন যে আপনি নিউ ইয়র্কে বা বাফালোতে যখন আমরা ছিলাম, তখন তো সবাই জাস্ট লাইন ধরে আপনার সাথে আসে ছবি তুলতে। তো এটা আপনার কেমন লাগে? এটা তো নন স্টপ ইজ, আপনি যেখানেই যান এটা হয়। এটা তো মনে করো একটা জায়গা আছে যে আমাদের মিডল ইস্ট বা ফার ইস্টে, মালদ্বীপ এদিকে, ওখানে আমাদের একটা ফ্যান বেজ আছে যারা আসলে অনেক কষ্ট করে সার্ভাইভ করে, রেমিটেন্স ফাইটার যারা। তো ওদের ভিতরে একটা ইমোশন। আমেরিকা তো সচ্ছল জায়গা,
ইংল্যান্ড সচ্ছল জায়গা, ইউরোপ সচ্ছল জায়গা, তো ওরা এনভায়রনমেন্ট আবার একরকম। তো আমেরিকার মানুষ আমার গান শুনে, এটা ইম্পর্টেন্ট, ছবি তুলতে আসে, এতে আমি খুশি। আর আমি খুব ফ্রেন্ডলি চলি। আমি মনে করি যদি কেউ মিস করে যায় ছবিটা তুলো না, কোনো প্রবলেম, আমি ডাকি, এই ছবিটাতে মেমোরি থাকবে একদিন। আমি আরেকজনের ভিতর ঢুকে গেলাম, যেমন ওইদিন ভার্জিনিয়াতে গেলাম, একটা মেয়ে এসব ছবি দেখাচ্ছে, আমি বললাম ওনার চিনি, ওই বাচ্চাটা দেখেন, দেখলাম এই বাচ্চাটা কি, আমি বাচ্চার মানিয়া, ওর বাচ্চা আছে এখন, এই যে রয়ে গেল। সাথী নামে একটা মেয়ে আছে কাতারে, এয়ারওয়েজ জব করে, কাতারিয়ান, তো সেই ছোটবেলার ছবি তুলছে, তোমারও ছবি আছে এমন আর কি। তো এগুলো হয়তো কারণ ক্যামেরায় এটা হিস্ট্রি লেখা হয়ে গেল আর কি। আমি পছন্দ করি, এটা ভালো লাগে। আমি এগুলো শুধু ওই যে গায়ে মায় হাত দিলা, মানে ঘামে ভিজা আছি, তখন কান্দে হাত দিয়ে খাতির করে জমাইলে মেজাজ খারাপ হয়েছে। আমি বলছি ভাই কান্দে ফেরেস্তে থাকে, চাপ চুপ দিও না, উল্টা পাল্টা লিখবে, কার্ডটা ফ্রি রাখো, ছবি তুলবো এমনি দাঁড়ালে তো হয়, তাই না? এটা আবার এমনি অমনি একটা ঝামেলা। ও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি যে এখন নিউ ইয়র্কে তো ট্যুর করছেন, ট্যুর আসছে এবং সবসময় তো দাওয়াত থাকে, সো আপনি যে কনসিস্টেন্টলি বিজি, এটা আপনার কেমন লাগছে? আমি আর শব্দ তো যাই না, আমি যাই স্পেশালি প্রথমত আমি যাকে অনেক আগে থেকে চিনি বা কেউ রেফারেন্স দিবে ঢাকা থেকে যে এটা আমাদের লোক, আমি ওর একটা সার্টিফিকেট নিই, কয়েকদিন ইন্টারভিউ নেবো, হ্যাঁ ঠিক আছে এটা ঘরের মানুষ, তখন মিশি। তখন ঢাকায় আসার পরে, নিউ ইয়র্ক আসার পরে আমাদের পুরান বড় ভাই আনোয়ার জামিল, শুভ ভাই, আতিক ভাই, ওদিকে দূরে ফাইটার আছে রুবেল আর আশিক, এর মধ্যে আমি থাকি। আর কিছু আছে ফ্যামিলি, আমার ফ্যামিলি ভিজিট শুরু করেছে এখন, আমার তো অনেক আত্মীয় স্বজন এখানে। আর দাওয়াত খেয়ে কেন, আগে শর্ত হলো মাংস মাইনাস করতে হবে, মাংস মাইনাস মাছ একটু থাকতে পারবে, আর সবজি থাকতে হবে অ্যাভেলেবল, কারণ আমরা তো এখানে 2 মাস তো হোটেলে খাইতে পারি না, হোটেলের খাবারটা আমাদেরকে মেরে ফেলবে। তো এখন সুবিধা হলো এই 4টা ফ্যামিলি থেকে পার্ট আছে শামীম, স্ট্যাটাস এলিনে থাকে, ওরা করে কি 3-4 দিন পর কেউ না কেউ সবজি কিংবা মাছ, মাংস পাঠে না কেউ, মাংস নিষিদ্ধ, মাছ এগুলো ভর্তা এগুলো পাঠিয়ে দেয়। আমরা শুধু আমাদের তো পুরুষ লোক এলাকা না, তো আমাদের শামু এখন ওর বউয়ের সাথে রেসিপি শিখছে, ডিম রান্না করার একটা রেসিপি চলছে, হিট, এটা ডালটা রান্না হয়, এর বাইরে আমাদের কোনো দৌড় নেই। তো যে কারণে আমরা আসলে ভাতটা রাঁধতে পারি, আমরা অপেক্ষা করি যে শুভ ভাই যেমন বললাম 25 তারিখ আমার খাবার আছে ভাই, না 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 তুই সত্য কথা কস না, উজ্জ্বলকে ফোন দে, উজ্জ্বল বল, উজ্জ্বল বলো আমাদের খাবার কি আছে, তুমি বলছো ভাইয়া যেটা বলছো, না না মিশা কথা, তুই বলো কি আছে, ও এবার বিশ্বাস করে। এই লাভগুলো তো আসলে আছে এখানে। তো আমরা হোটেলে খাচ্ছি না, আমরা দাওয়াতে যাইতে হবে, কারণ এটা আমার কিছু আবার পুরান কিছু নিউ ইয়র্কার আছে আমার 2003 সালে যাদের সাথে আমার রিলেশনশিপটা ছিল, ছোট ভাই, বন্ধু বান্ধব, বড় ভাই, তো ওটার আবার একটা ডেট থাকে, তো আমি নিজেই ডেট দিয়ে খাইতে যাই। তো ওই 26 তারিখে শাহিমের কাচ্চি বিরিয়ানি খেয়েছি, কারণ আমরা একটু এবার শোতে যাবো, তো আগামী 5 তারিখ থেকে আমাদের ফাইটিং শুরু হবে, এখন একবার খাওয়া দাওয়া আবার সবজির থেকে 1 তারিখ থেকে আমরা একবেলা মাংসে চলে যাবো, কারণ স্ট্রেংথ লাগবে, প্র্যাকটিস শুরু করছি। এই ভাল লাগে আমার আসলে, আমি খুব ঘরের খাবারটাই পছন্দ করি, নিজে হোটেল ব্যবসা করছি, বাট নিজের হোটেলে খানাই খেতাম না, এই আর কি। বাসার খাবার একটা অন্য মজা, এটার মধ্যে একটা রান্নার সাথে মায়া থাকে, ওই মায়াটা ইম্পর্টেন্ট। এখনো কি বাংলাদেশের রেস্টুরেন্টটা আছে? না, এগুলো বন্ধ, করোনার সময় বন্ধ হয়ে গেছে এটা, আর আমিও পারি না এগুলো, আমার কোনো বিজনেস আমাকে হবে না, আমি গানি গাই, এখানেই থাকি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দাওয়াতের মাঝখানে আমাদের বাসায় আসলেন এবং কথা বললেন আমার সাথে অডিয়েন্সের জন্য আপনার লাস্ট ওয়ার্ডস কি থাকবে? আমি অডিয়েন্সকে বলতে চাচ্ছি তোমার ব্যাপারে 2-3টা কথা, সেটা হচ্ছে প্রিসিলার সম্বন্ধে আপনার ফেসবুক কমেন্টে যাই দেখেন সে এরকম না, প্রিসিলা খুব স্টুডিয়াস গার্ল, এবং এই স্টুডিওতে কাজ ছাড়া নামে না, ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর ওর অ্যাডমিন প্যানেলকে আমি পাকড়াও করছি এখন, কারণ অনেক মিস ইন্টারপ্রেট হয়। তো এটা আমাকে ফোন দিছিল সিথি, ওই যে আমাদের জেনজি সিথি, ফোন দিয়ে বলছে না 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 এখন সব ঠিক হবে, আমি এসে গেছি, কারণ অনেক তোমার সময় নেই এগুলো দেখার, তোমার অ্যাডমিনদের ট্রেনিং লাগবে, ট্রেনিংটা আমি দিব।
তো প্রিসিলাকে বলবো যে কোনো কারণে প্রিসিলা আমাদের অ্যাসেট, শুধু এখন আমার তো কেউ না, প্রিসিলা বাংলাদেশের সম্পদ। আমি হয়তো বলতে পারি যে আমার ভাতিজি, এটা আমার ওন করা মেয়ে আমার। তো প্রিসিলার সাথে থাকবেন, ও আরো বড় হবে, আরো আমাদের দেশের জন্য পারপাস সার্ভ করে দোয়া করি। তুমি অনেক বড় হও, মাটিতেই থাকো, মানুষকে ভালোবাসা যেভাবে দিচ্ছ মানুষের জন্য ভাবো। তোমার নিজস্ব চ্যারিটি আছে, আমি জানি, এগুলো খবর টোর পাই। তোমার এই যে তোমার আব্বার মতো একজন মানুষ, মহান মানুষ, তোমার আম্মার মতো একজন মহান মানুষ তুমি পাইছো। তো তোমার পড়াশোনা চলছে, চলুক, আর ওই ইস্যুতে আমরা কথা বলবো, আর আপনার প্রিসিলার সাথে থাকবেন। থ্যাংক ইউ। আজকে একটু পারিবারিক আলোচনা হইলো আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। ভিউয়ার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট একটা লাইভ স্ট্রিমে আপনার সাথে আবার দেখা হবে, বাট আনটিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।